সুস্বাগতম। বন্দে আলী মিয়া ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি বাংলাদেশের পাবনা জেলায় 17 জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মুন্সি উমেদ আলী। তিনি ছিলেন পাবনা জজ কোর্টের একজন নিম্ন পদের কর্মচারী। বাংলাদেশের এই স্বনামধন্য সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পল্লী কবি বন্দে আলী মিয়া। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বর্ষার জলে ভাসিয়া গিয়াছে, জাগিয়া উঠেছে চর, গাং শালিকের গর্ত খুঁড়িয়া বাঁধিছে সব ঘর, বিরহিণী চোখের পাইয়া কত কি যে কথা কয়, গাংচিল শুধু উড়িয়া বেড়ায় সকল পদ্মাময়। ফড়িং খুঁজিছে শালিকের যাকে, করেছে কলরব, লক্ষ হাজার বালিয়া হাঁসের দিনভর কি উৎসব। পল্লী কবি বন্দে আলী মিয়ার উপরোক্ত কবিতায় গ্রাম বাংলার প্রতিচ্ছবি নিখুঁতভাবে উক্ত কবিতার মধ্যে প্রচার করেছেন। পদ্মার চরে ও নদীর তীরবর্তী গ্রামাঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন পাখি, গাং শালিকেরা এবং মাছরাঙা, বক, বুনুহাঁস, চকাচকি আর কচ্ছপ, জলসাপের কথা উঠেছে তার কাব্যে। ময়নামতি চরের এই অপূর্ব দৃশ্য আমাদের মুহূর্তের মধ্যে পদ্মাচরের দেশে নিয়ে যায়। অদেখা সেই নদী তীরের মুখ প্রকৃতি যেন আমাদের অন্তরাত্মায় দৃষ্ট ও বাগ্ময় হয়ে ওঠে। 1923 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বন্দে আলী মিয়া কলকাতার ইন্ডিয়ান আর্ট একাডেমিতে চিত্রবিদ্যা শেখার জন্য ভর্তি হন। বাল্যকাল থেকেই কবিতা লিখতেন আর কবিতা ও চিত্রবিদ্যার প্রতি তার গভীর উৎসাহ ছিল এবং আগ্রহ সৃষ্টি হয়েছিল। তার মামা আব্বাস আলী সাহেবের বিশেষ অবদান ছিল এতে। কলকাতা চিত্রবিদ্যা শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতা কর্পোরেশন পরিচালিত একটি বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তারপর কয়েক বছর ঢাকায় এবং পরে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রায় 200 গ্রন্থ তিনি রচনা করেন এবং তার কাব্যগুলি থেকে আহরণ করা প্রকৃতি বর্ণনার উপর 200-র বেশি চিত্র অঙ্কন করেছেন তিনি মুখ্যত কবি, আজীবন কাব্যচর্চা করে গেছেন এবং বাংলাদেশের গ্রাম জীবনের গভীরতম প্রদেশে তার স্বাভাবিক পদসঞ্চার ঘটেছিল। আর তাই তিনি পল্লী কবি হিসাবে সমধিক খ্যাতি লাভ করেছিলেন। 1979 সালের 28 জুন কবি তার রাজশাহীর নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। কবি বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ময়নামতির চর, পদ্মা নদীর চর, মধুমতির চর, অনুরাগ, দক্ষিণ দিগন্ত, কথা ও কাহিনী, ধরিত্রী। তার কাব্যগুলির বিশেষ বৈশিষ্ট্য হল সেগুলি পদ্মা তীরবর্তী গ্রাম বাংলার প্রকৃতি ও জনজীবনের বাস্তব দলিল। গ্রাম্য প্রকৃতি থেকে আহরণ করা শব্দের পর শব্দ সাজিয়ে অনায়াসে ভঙ্গিতে চিত্রকর কবি গ্রাম বাংলা অপূর্ব চিত্রকাব্য রচনা করেছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় তার অনায়াস পদসঞ্চার ঘটলেও তিনি ছিলেন মুখ্যত পল্লী কবি। গ্রাম বাংলায় তার কবিতার একমাত্র বিষয়বস্তু। এর মাধ্যমে তিনি নন্দিত, বন্দিত এবং শতপুত্র অতিমাত্রায় স্বাভাবিক ও সর্বজন সমাদৃত। রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি রবীন্দ্র প্রভাবে কিঞ্চিত প্রভাবিত হলেও কাব্যে এবং নিসর্গ বর্ণনায় যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন। স্বর সুরে বিশিষ্টতায় দাবি রেখে তিনি পদ্মা তীরবর্তী অঞ্চলে ময়নামতি চর এ নিজস্ব স্পর্শ এবং অকৃত্রিমতার প্রমাণ রেখেছেন। তার ময়নামতি চর কাব্যগ্রন্থে তাই আমরা বিশিষ্ট কতিপয় প্রবণতা লক্ষ্য করি। প্রকৃতি বর্ণনা ও চিত্রময়তা। দ্বিতীয়
পল্লী গিপ্রীতি। তৃতীয়, পল্লীর শব্দ ভাণ্ডার থেকে আহরণ করা ভাষা। চতুর্থত, মানব জীবন বিশেষত গ্রাম জীবনের বাস্তব আলেখ্য চিত্রণ। পঞ্চমত, ঋতু বৈচিত্র্য। ষষ্ঠ, জনশ্রুতি ও কিংবদন্তি। তার কাব্যে উল্লিখিত বর্ণনা চিত্রময়, চিত্রবর্ণময়, বর্ণ উজ্জ্বল ও বাস্তবতা আপন মনের মাধুরী মিশাইয়ে অনুরঞ্জিত সহানুভূতিতে সম্পৃক্ত। শুধু তাই নয়, পল্লীবাসীর সঙ্গে কবির অন্তরের যোগ সুন্দরভাবে চিত্রিত হয়েছে তার কাব্যে। গ্রামের মেয়েরা কেউ একা, কেউ দলে দলে পদ্মা নদীতে যাচ্ছে জল আনতে। তীরের সবুজ মাটির চরে বেড়ানো গরুগুলির প্রতি তাদের তীক্ষ্ণ ও সতর্ক দৃষ্টি। শুকনো ঘুঁটে তুলে নিয়ে যাওয়ার বর্ণনা একেবারে জীবন্ত হয়ে উঠেছে তার কাব্যে। চিত্রকর কবির অসাধারণ কৃতিত্ব ছিল মুক ও অচেতন প্রকৃতিকে সচেতন সত্য দান করে চৈতন্যে উত্তীর্ণ করে দেওয়া। পাটের জমিরা করুণ নয়নে চাহিছে নির্বিশেষ, অঙ্গে তাহার বিধবা নারী শুভ্র কঠিন বেশ। খড়গুলো তার কাঁধে ফোফাইয়া চাষিরা গিয়াছে ফেলে, দুপুরের রোদ অন্তরে ওর দিয়েছে আগুন ঢেলে। ভাষা দিয়ে এমন অপূর্ব চিত্র শুধু চিত্রকর কবি আঁকতে পারেন। প্রকৃতির বিভিন্ন অতি সামান্য বস্তুর মধ্যে অপরূপ সৌন্দর্যের সন্ধান পাওয়া কবির ময়নামতির চর কাব্যগ্রন্থে কমলীলতা কবিতাটি বর্ণনা প্রমাণ হিসাবে উপস্থিত। বাতাস লাগিয়া দোলে নিরবধি কমলীলতা, পাতায় তাহার মাটির মনের গোপন কথা। বিহানের রোদে টলমল করে বিলের পানি, বুকে জাগে তার রূপ ডগমগ কমলী রানী। পল্লী বাংলার নিজস্ব চিত্র পাঠকের হৃদয়কে আকৃষ্ট না করে পারে না। এখানেই পল্লী কবির সার্থকতা ও শ্রেষ্ঠত্ব। আরেকটি কবিতায় বর্ষার মাঠ। পল্লী গ্রামের বর্ষার মাঠ নতুন জলে ভেসে গেছে। রাখালেরা গ্রামবাসীরা কলার ভেলায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মাঝে মাছ ধরে চিলেরাও ব্যস্ত হয়ে ওঠে খাদ্যের সন্ধানে। মাছ ধরার বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতির বর্ণনা, বিভিন্ন মাছের গতিবিধির বিচিত্র চিত্রায়ন, এসব অমূল্য সম্পদের সামনে দাঁড়িয়ে আমরা বিস্ময়ে আত্মবিস্মিত। তেমনি বিস্ময় জাগায় কচুরিপানার ফুল, বালি হালটের শেকো, সোনা পাতিলার বিল, হিতেমপুরের গা ইত্যাদি কবিতাগুলি। প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, সকাল দুপুর সন্ধ্যায় প্রকৃতির মধ্যে পরিবর্তনের ছোঁয়া লাগে, তা আর কারো কাব্যে পাওয়া যায় না। লাল সড়কের নিচে বালি হালটের শেকো, রহিমপুরের পাশ দিয়ে যে বিশাল বাওর, তার নাম সোনা পাতিলার বিল। চাষিদের বাড়ি, ছোট ছোট কুঁড়ে ঘর, বায়ে অনন্ত জলধারা নিয়ে 12 মাসের বয়ে যাওয়া পদ্মা, মাঝে বালুচর। এসব জীবন্ত ছবি যেভাবে দক্ষতার সঙ্গে কবি এঁকেছেন, তাতেও কখনো কখনো মন চলে যায় সেই সব জায়গায়। আজকে দূষণ কলুষিত প্রাকৃতিক পরিবেশ ভাস করতে করতে মনে হয়, ওরে কবি এইখানে তোর কুটিরখানি তোল। কবি বন্দে আলী মিয়া তার পল্লী কবিতার সার্থক ও স্বাভাবিক বহু কিংবদন্তি ও জনশ্রুতি নিয়ে কয়েকটি কবিতা লিখে পল্লিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত কাব্যকে সম্পূর্ণ করে তুলেছেন। এগুলি না থাকলে পল্লী কবিতা অসম্পূর্ণ থেকে যায়। পল্লী গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাস ও সংস্কার এইসব কিংবদন্তিকে আজও বাঁচিয়ে রেখেছে। সুদূর অতীতে এদের সামান্যতম বাস্তব অস্তিত্বের প্রমাণ এইসব কিংবদন্তি। এরা পল্লী গ্রামে আছে আর থাকবেও চিরকাল। ময়নামতির বটগাছ মাদারগাছি আজও বাস করে। হাঁটুরেরা ভয় পেয়েছে কতবার। গাছের তলায় তারা একজন সন্ন্যাসীকে মাঝরাতে দেখতে
পেয়েছে। অপরিচিত পথিক রাতের বেলায় এ তলা দিয়ে যাবার সময় পথ ভুলে সোজা পদ্মবিলের জলে গিয়ে পড়েছে, আর ওঠেনি। সকালে গ্রামবাসীরা তার মৃতদেহ ভাসতে দেখেছে বিলের জলে। বয়রা হাফিজ শেখ সন্ন্যাসীকে মানত করে ওই বট গাছের নিচে জমি চাষ করে। তার পরবরন্ত হয়, কোনো ক্ষতি হয় না তার। সে সন্ন্যাসী মাদার গাজীকে মানত করা পাঠা, মুরগি, গাজা বটতলায় নামিয়ে দিয়ে তারপর নিজেই বাড়িতে গিয়ে সেগুলি খায়। হাফিজ শেখ কবির কবিতায় কল্পনার চরিত্র থেকে একেবারে উঠে এসে রক্ত মাংসের শরীর নিয়ে একজন জীবন্ত মানুষে পরিণত হয়ে যায়। হাফিজ শেখ সকলের মানত করা ভক্তির অর্ঘ্য যেভাবে নিজের পরিবার প্রতিপালনের জন্য ব্যবহার করে, তার বাস্তবতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। হাফিজ বেচারি আপন সব জানি, মানতের পাঠা, মোরগ মুরগি, গাজার কলকে আনি, নিজেই সেইগুলো খায়। পদ্মার তীরবর্তী গ্রাম বাংলার পথে পথে ছড়ানো ছিটানো জনশ্রুতির উপর নির্ভর করে কবি সরল বিশ্বাসে এক সাদামাঠা ছবি এঁকেছেন তার কাব্যে। কোনো বিতর্ক তুলেননি এদের সভ্যতার বিষয়ে। নিজের জানা ও শোনা কাহিনীটাই কবির আশ্রয়, যেখানে সাধারণ গ্রামবাসীদের জীবনযাত্রা সুন্দর পরিচিতি ছবির উপর রঙের মতো মিশে চলেছে। জপের দহ তেমনি একটি কবিতা। চক নূরপুর পার হয়ে গেলে হালটের কিছু দূরে, জপে দহ ঘুমায় পড়েছে আধখানি গাঁও জুড়ে। পারে এক বিশাল বটগাছ, সেখানে শকুনির বাস। দহের জলে রাখাল ছেলের মাছ ধরার বর্ণনা, পারে পারে থাকা মাছ চিলে খুঁটে খুঁটে খাওয়া। একেবারে চোখে না দেখলে এসব ছবি সাহিত্যে তুলে আনা যায় না। ভাড়ালার মসজিদ কবিতায় সংসারে সুখ দুঃখ কষ্ট রোগ মুক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের মানত, তার পূর্ণতা গ্রামবাসীদের সহজ বিশ্বাসে এক অনবদ্য চিত্র। গ্রাম্য জনশ্রুতির আর একটি প্রমাণ ডাকাতমালির ভিটে কবিতা। কোনো অতীতের ডাকাতরা মানুষ মিলে লুটপাট করে ধনসম্পদ আহরণ করে এখানে মাটিতে পুঁতে রেখেছিল। জনরব শুনি সেটা নাকি আছে গুপ্তধন, মোহরের জ্বালা, সোনার কলস, টাকা করি অগণ। কোন কালিকারা আছিল ডাকাত, মানুষ মারিয়া তারা যক্ষের মতো মজুদ করিয়া গিয়াছে, নিজেরা গিয়েছে মারা। ডাকাতমালির ভিটে সম্বন্ধে প্রচলিত জনশ্রুতিকে কবি তার কবিতায় স্থান দিয়েছেন। সাধারণ মানুষকে নিয়ে লেখা কবির কবিতাগুলির অনবদ্য দোকানি, শাকতলা বুড়ি ইত্যাদি, এদের মধ্যে কবির সহানুভূতি সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। গানের আকারে লেখা বেশ কিছু কবিতা পল্লী ভাবনা সার্থক রূপে রূপায়িত হয়েছে। চিত্রিত হয়েছে সাধারণ মেয়ের রূপ সৌন্দর্য, দুঃখ ভাবনা, মাঝিদের জীবন যন্ত্রণা, আকুলতা, না পাওয়া ব্যথা বেদনা। শব্দরচনা ও ভাষা প্রয়োগের দিক দিয়ে এগুলি পল্লী বাংলা নিজস্ব সম্পদ হইয়া আছে। ময়নামতির চর কাব্যগুলি গ্রামের সহজ সরল সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের বিশ্বাস, সংস্কার, ব্যথা বেদনা, আনন্দ, উচ্ছ্বাস ইত্যাদি সার্থক চিত্রায়ন চরিত্র ফুটে উঠেছে। সেই সঙ্গে সঙ্গে বন্দে আলী মিয়াকে অসাধারণ পল্লিক হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছে। পশু পাখি, গাছপালা, ঘর সংসার, কাজকর্ম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা দেখে কবি অভিজ্ঞতায় যে ব্যাপক ও বিস্তৃত ছিল তা সহজে